বাংলাদেশের ওয়ানডে দলে এই মুহূর্তে সবচাইতে বড় দুর্বলতা কোনটা, কি কিংবা কে? এই প্রশ্নের উত্তরে আমি যদি বলি বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি নিজেই দলের সবচাইতে দুর্বল জায়গা, সবচাইতে বড় দুর্বলতা। আপনি আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, কিন্তু ইন রিয়ালিটি এটা কারেক্ট। 2026 বাংলাদেশের ওয়ানডে দলটার জন্য প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ একটা বছর। গোটা 22 ওয়ানডে বাংলাদেশ খেলবে, র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকতে হবে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে। সেই যাত্রার প্রথম ধাপ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে বুধবার ফার্স্ট ম্যাচ। সেই ম্যাচে যাবার আগে বা সেই ম্যাচ নিয়ে আলোচনা করার আগে পার্টিকুলার 3টা ইস্যু নিয়ে আমি আলোচনা করছি। নাম্বার 1, বাংলাদেশ টিমের সবচেয়ে উইক পয়েন্ট মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছেন তিনি এখন থেকে 7 নম্বরেই ব্যাট করবেন। খুব ভালো, কেননা তার অভিজ্ঞতা আছে। তিনি এর আগে বিভিন্ন সময় লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে খেলে ম্যাচ জিতিয়েছেন। এর আগে তিনি টপ অর্ডারে রান পেয়েছেন, বেশ রান টান পেয়েছেন, কিন্তু দল তাতে অনেক সময় জেতেনি। এগুলো মিরাজের কথা, আমার না, প্রেস কনফারেন্সেই বলেছেন। তাহলে 7 নম্বরে মিরাজের আসলে সামর্থ্য কতটুকু? বোলিংটা বাদ দিচ্ছি, মনে করে দিই আপনাদের, ঘাটতে হবে না কষ্ট করে। মিরাজ তার ক্যারিয়ারে ওয়ানডেতে এখনও পর্যন্ত 16 ইনিংস 7 নম্বরে ব্যাট করেছেন, রান করেছেন 226। 16 ইনিংসে 7 নম্বরে 226 ভালো রান না এখনকার যুগের ক্রিকেটে, একদম না। তারপর আমি মেনে নিচ্ছি তার এভারেজ কত জানেন? 14। বড় টিমের বোলারদের 8-9 নম্বরে ব্যাট করা বোলারদের এভারেজ 14-র উপরে এখনকার যুগে। সবচাইতে ভয়ঙ্কর যে জায়গাটা মেহেদী হাসান মিরাজের, 7 নম্বরে তো খেলতে চাচ্ছেন তিনি, ওটাই নাকি তার জন্য ভালো পজিশন, যেখানে নর্মাল অলরাউন্ডাররা, নামি না, নর্মাল অলরাউন্ডার কিংবা বোলাররা 120-এর স্ট্রাইক রেটে ওয়ানডেতে ওইখানে ব্যাট করেন। মিরাজের স্ট্রাইক রেট 7 নম্বরে, টোটাল ক্যারিয়ারে ওয়ানডেতে 77। এখন আপনি বুঝে নেন 7 নম্বরে আমাদের আসলে কতটুকু কি পাওয়ার আছে। মিরাজ যদি দারুণ কিছু করে ফেলতে পারেন তাহলে অবশ্যই আমরা বাহবা দেব, অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু 7 নম্বরে মিরাজের যে ট্র্যাক রেকর্ড, ইন্টারন্যাশনাল ওয়ানডেতে 16 ম্যাচে 14 গড়ে 77 স্ট্রাইক রেটে 226 বা 226 বোধ হয় এরকম রান, সেটা ভালো কিছু ইঙ্গিত দেয় না। 7 নম্বর পজিশনে এনি ডে আমি মিরাজের জায়গায় শামীম পাটোয়ারিকে খেলাবো। 7 নম্বর পজিশনে এনি ডে আমি মিরাজের জায়গায় শেখ মাহিদিকে খেলাবো। 7 নম্বর পজিশনে এনি ডে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের জায়গায় আমি তানজিম সাকিবকে খেলাবো, সাইফুদ্দিনকে খেলাবো, নট মিরাজ। আমার সঙ্গে আপনি একমত না হইতে পারেন। 7 নম্বরে নেমে যদি ব্যাটসম্যানের 100 করে ম্যাচ জিতাইতে হয়, ওই ম্যাচ 90% আপনি হেরে গেছেন। 7 নম্বরে যে কাজটা করা দরকার, 10 বলে 18 রান করা, 20 বলে 35 রান করা, 6 বলে 18 রান করা, এইটা করার অ্যাবিলিটি সাইফুদ্দিন, শামীম পাটোয়ারি, রিশাদ, এমনকি তানজিম সাকিব, এই 4 জনেরই মিরাজের চাইতে ভালো। মনে করিয়ে দিই, 2019 বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে উইক লিঙ্ক ছিল মাশরাফি বিন মুর্তজা। 8 ম্যাচে 1 উইকেট পেয়েছিলেন, ক্যাপ্টেন ছিলেন। দলের ভরাডুবির অন্যতম একটা কারণ ছিল মাশরাফি বিন মুর্তজার ওই পারফরমেন্স। 7 নম্বরে কিংবা বাংলাদেশের ওয়ানডে দলে মিরাজের অবস্থা অনেকটাই ওই রকম। 3টা বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম। নাম্বার 2, লিটন এবং আফিফের পজিশন। আমার মনে হয় লিটনকে আপনারা যেহেতু খুব রং একটা প্রসেস মেনে খুব বাজে একটা উদাহরণ সেট করে দলে ফিরিয়েছেন, তাকে খেলান। অবশ্যই লিটনকে খেলাইতে হবে, কিন্তু কোথায় খেলাবেন? মিডল অর্ডারে, এটা আপনারা বলেছেন। কয় নাম্বারে? লিটন এবং আফিফ এই দুইজনকে আলাদা করে ও 4-এ, ও 5-এ, ও 5-এ, ও 6-এ এই হিসাবটা না করাটা বেটার হবে, এটা আমার মতামত। কেন আমি বলছি? সহজ করে জায়গাটা ফ্লেক্সিবল রাখেন। 3-এ নাজমুল শান্ত, 4-এ তাওহিদ হৃদয়। শান্ত আউট হইলে আফিফ যাবে, যদি আপনার তাওহিদ হৃদয় আউট হয় লিটন যাবে। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা ইনট্যাক্ট রাখার জন্য। আর ওপেনিংয়ে আপনারা কি করবেন? তানজিদ তামিম, সৌম্য, সাইফ, কাকে খেলাবেন এটা আপনাদের উপরে, সেখানেও আমি আসছি। সো এই জায়গাটা আমি কেন বলছি? আফিফ, এর আগেও একটা আলোচনাতে আমি বলেছি, আফিফ কখনোই 6 নম্বরের প্লেয়ার না। আফিফকে এর আগেও ফিনিশার বানানোর ট্রাই করা হয়েছে, আফিফ সেখানে বেশিরভাগ সময় ফেল করেছেন, ফেল করতে করতে দল থেকে বাদ পড়েছেন, আবার দলে ব্যাক করেছেন। সো একই রোল যদি আবার আফিফকে দেওয়া হয়, আফিফ যদি সাকসেসফুল হন সেটা বাংলাদেশের জন্য ভালো, কিন্তু আইডিয়ালি এই রোলটা আমি পার্সোনালি মনে করি আফিফ 6-এর জন্য না। সো এই জন্যই ফ্লেক্সিবলের কথাটা আমি বললাম, যে শান্ত নাম্বার 3-এ খেলবেন, তিনি আউট হয়ে যাওয়া মাত্র আফিফ যাবেন, লেফটি উইল বি রিপ্লেস বাই অ্যানাদার লেফটি। তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়া মাত্র
লিটন যাবেন, এ রাইটি উইল বি রিপ্লেসড বাই অ্যানাদার রাইটি। সো এরকম যদি একটা কম্বিনেশন দ্বারা করানোর চেষ্টা করা হয়, লং রানে সেটা ভালো একটা ইম্প্যাক্ট দিতে পারে। নাম্বার 3, ওপেনিং। মেহেদী মিরাজ থাকার কারণে ওপেনিংয়ে সৌম্য বা সাইফ সম্ভব হলে 2 জনকেই খেলাইতে হবে। কথাটা এই জন্য বলছি, মিরাজ সাথে মানে কি, আপনার বাকি 4 জন বোলার, এই তো মিরাজ সহ 5 বোলার বাংলাদেশের ওপরের জায়গাতে আপনি যদি তানজিদ তামিমকে খেলান, তাহলে একটা বোলিং অপশন কমে যাচ্ছে। কেননা এই যে 5 বোলার, মিরাজ ধরে নিলাম, ধরেন মিরাজের সঙ্গে রিশাদ, তারপরে ধরেন বাকি 3 পেসার, সেটা যে 3 জনই হোক, একজন যদি খারাপ করে ফেলেন, 2 জন যদি খারাপ করে ফেলেন, বাংলাদেশের অপশন কিন্তু কম। আফিফ বল করেন কিন্তু সেভাবে নিয়মিত বল তিনি করেন না, সেই তুলনায় সাইফ ইজ এ বেটার অফ স্পিনার। সাইফ নিয়মিত বল করেন। সৌম্য দলে থাকলে ওই ব্যালেন্সটা থাকে যে সৌম্যকে দিয়ে চাইলে আপনি 4-5 ওভার অনায়াসে তার মিডিয়াম পেসটা কাজে লাগাতে পারবেন, যদি সেটা উইকেট অনুযায়ী হয়। সো আমার মনে হয় যে ওই ওপেনিংয়ের জায়গাতেও কাকে খেলাবেন, বোলিং অপশনটা মাথায় রাখা হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো এই 3টা জিনিসই মূলত আলোচনা করার ছিল পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচ। একটা কথার আগে একটা আলোচনাতে বলেছিলাম আমি যে উইকেটটাতে খেলা হবে, এই উইকেটটা টিপিক্যাল মিরপুরের উইকেট না। ইটস এ ভেরি গুড সাইন যে উইকেটের ধরন বদলাচ্ছে, আমরা বেটার উইকেটে খেলার দিকে যাচ্ছি। যদি সত্যিকার অর্থে ওই বেটার উইকেট হয়, ভালো উইকেট যদি হয়, বাংলাদেশের ওই 300 রান করার মাইন্ডসেট আপ নিয়ে নামা লাগবে এবং একই সঙ্গে 300 চেঞ্জ করতে হইতে পারে, এইটাও চিন্তা ভাবনা করতে হবে। আর যদি দেখা যায় যে কাজের সময় ওই একই আগের মিরপুরের উইকেট, তাইলে ভাই কোনো কিছু করার নাই, যে কোনো কিছুই হইতে পারে। বাট বাংলাদেশের মনে রাখা জরুরি, এই দলটা মেহেদী মিরাজের নেতৃত্বে 13 ওয়ানডেতে মোটে 3টা ম্যাচ জিতছে। 13 ওয়ানডেতে মোটে 3টা ম্যাচ জিতছে। বাংলাদেশ সবশেষ 6টা ওয়ানডে সিরিজের 5টাতেই হারছে এবং সবশেষ 9 ওয়ানডেতে মিরাজের নেতৃত্বে সবশেষ 9 ওয়ানডেতে তারা মোটে 2 বার বোধহয় 50 ওভার ব্যাট করতে পারছিল। এখন আপনি হিসাব করে দেখেন বাংলাদেশ ওয়ানডেদের অবস্থা কি। মেহেদী মিরাজের আন্ডারে সবশেষ 9 ওয়ানডেতে মাত্র 2 বার তারা 50 ওভার ব্যাট করতে পারছে। এই ফর্মেটে আমরা নাকি সবচেয়ে ভালো। দেয়ার উইল বি সিরিয়াস চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ওয়ানডেতে। বাংলাদেশের জন্য এই 2026, এই 22টা ওয়ানডে, এই র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থেকে 2027 বিশ্বকাপ সরাসরি খেলা নিশ্চিত করা, ইট ইজ গোয়িং টু বি সিরিয়াসলি চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের এই দলটা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য আছে। সামর্থ্যের কতটুকু তারা প্রয়োগ করতে পারবে এটা নির্ভর করবে ইন্ডিভিজুয়ালি অফকোর্স ক্রিকেটারদের উপরে। দ্বিতীয় হচ্ছে ক্যাপ্টেন কিভাবে লিড করছেন তার উপরে, কোন ক্যাপ্টেন লিড করছেন তার উপরে, ক্যাপ্টেনের মেন্টালিটি, ক্যাপ্টেনের অ্যাগ্রেশন, ক্যাপ্টেনের থট প্রসেস, প্লেয়াররা কিভাবে নিজেদের ভেতরে নিচ্ছে তার উপরে। লাস্টলি কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তারা টিমকে কতটুকু ফ্রিডম দিচ্ছেন, কতটুকু তাদের মতো করে খেলাটা অ্যালাউ করছেন, কতটুকু তাদের চাপমুক্ত রাখছেন, কতটুকু তাদের আপনার বিতর্কের বাইরে রাখছেন। এই বিষয়গুলো মিলেও নির্ভর করবে এই 2022 ওয়ানডেতে বাংলাদেশের জন্য ঠিক কেমন যায়। আশা করব বাংলাদেশ 2022-এ যে 22টা ওয়ানডে, 2022 বলছি 2026-এ যে 22টা ওয়ানডে আছে, এই 22টা ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করে 2027 বিশ্বকাপ খুব কমান্ডিং পজিশনে থেকে নিশ্চিত করবে। গুড লাক বাংলাদেশ।